হ্যালো গাইস, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলের নিচে ডান দিকে সাবস্ক্রাইব বাটন আছে, ওটা টিপে দিয়ে তোমরা সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে। ওকে গাইস, আমি আলোচনা করছিলাম ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জয়েনিং অফ সেন্টেন্সেস নিয়ে। আমি এর আগের ভিডিওতে জয়েনিং অফ সেন্টেন্সেস এর ফার্স্ট যে পার্ট, যেখানে দেখানো রয়েছে জয়েনিং টু সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে জয়েনিং কিভাবে করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। যারা ওই ভিডিও এখনো দেখোনি, আমার এই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। বন্ধুরা, আমি আজকে আলোচনা করব জয়েনিং অফ সেন্টেন্সেস এর দ্বিতীয় অংশ, যেটা হচ্ছে জয়েনিং টু কমপ্লেক্স সেন্টেন্সেস, অর্থাৎ দুটো সেন্টেন্স বা দুয়ের অধিক সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে হয়। এখন এই কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে গেলে আমাদেরকে কি করতে হবে না, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলবো, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটাই কি রকম সেটা আমি বলে দিই। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে ওয়ান মেন ক্লজ থাকে অ্যান্ড ওয়ান অর মোর সাব ক্লজ থাকবে, অর্থাৎ একটা মেইন ক্লজ যার মধ্যে সাবজেক্ট, প্রেডিকেট এবং ভার্ব সবকিছুই রইবে, এবং তার একটা অংশ হবে এক বা একের অধিক সাব ক্লজ। অর্থাৎ সাব ক্লজ কি, এটা আমি একটু পরে বলছি। ক্লজ ব্যাপারটা, ক্লজ চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ব্যাপারটা, আমি কিছুটা ক্লিয়ার করে দেব। চলো তাহলে, কমপ্লেক্স সেন্টেন্সে এই যে সাব ক্লজ গুলো জড়িত থাকে, এগুলো কিছু লিঙ্কের মাধ্যমে জড়িত থাকে, ঠিক আছে? যেমন দ্যাট, হোয়াট, হাউ, ওয়াই, হু, হুম, হুজ, এই যে আমি লিস্ট দিয়ে দিয়েছি, দেখো এই ধরনের লিঙ্কগুলো নিয়ে সাব ক্লজ গুলো মেন ক্লজের সঙ্গে জড়িত থাকে, তখনই কমপ্লেক্স সেন্টেন্স হয়। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে মেন ক্লজ একটাই থাকবে এবং এক বা একের অধিক সাব ক্লজ থাকতে পারে, সেটা লিঙ্কারের সাহায্যে জড়িত হয়ে। চলো এবার দেখি যে সাব ক্লজ, এই যে কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে জয়েনিং করতে পারি, সাব ক্লজকে কিভাবে জুড়তে পারি না। এর কিছু ফর্ম রয়েছে, যেমন নাউন ক্লজ করে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের সঙ্গে একটা সাব ক্লজ অ্যাড করতে পারি। দ্বিতীয় হচ্ছে অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ বানিয়ে যার একটা অপর নামও রয়েছে রিলেটিভ ক্লজ, সেইটা তৈরি করে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের মেন ক্লজের সঙ্গে সাব ক্লজ গুলো জুড়ে দিতে পারি। আর 3 নম্বর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অর্থাৎ অ্যাডভার্ব ক্লজ তৈরি করে আমরা সাব ক্লজ জুড়তে পারি। তাহলে এইভাবে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়ে থাকে। তাহলে এখন চলো এই ক্লজ সম্বন্ধে অনেকেরই কনফিউজ হচ্ছে হয়তো, তো ক্লজ সম্বন্ধে 2-4 কথা বলে দিই যাতে তোমাদের একটু ধারণা পরিষ্কার হয়। আমি খুব ডিটেলসে যাব না, আমি জাস্ট যেটা মেন মোদ্দা কথা সেগুলোই আমি বলে দিচ্ছি। দেখো, ক্লজকে একটা সেন্টেন্স বলা যাবে, অর্থাৎ একটা সেন্টেন্স সবসময় ক্লজ, কিন্তু সব ক্লজ সবসময় সেন্টেন্স নয়, ঠিক আছে? এটা মাথায় রাখবে। অর্থাৎ যে কোনো সেন্টেন্সই একটি ক্লজ। আবার কি ক্লজ হতে পারে এ পার্ট অফ এ সেন্টেন্স, অর্থাৎ একটা মূল সেন্টেন্সের একটা পার্ট, একটা অংশ হতে পারে। সেই অংশটিতে কি থাকবে না, হ্যাভিং সাবজেক্ট অর প্রেডিকেট, সেটা নিজস্ব সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে এবং ভার্বও থাকবে, কিন্তু সেটি সাব ক্লজ হিসাবে একটা সেন্টেন্সের সঙ্গে জুড়ে থাকতে পারে, সেটিকে ক্লজ বলা হয়। অর্থাৎ অনেকটা সেন্টেন্সের মতো, কিন্তু পূর্ণ বাক্য না। তো যদি পূর্ণ বাক্য থাকে, যদি এ সেন্টেন্স থাকে, তাহলে সেটাকে মেনলি প্রধানতভাবে মানে জেনারেলি বলবো যে সেটি মেন ক্লজ, ঠিক আছে? যেটির মধ্যে সাবজেক্ট, প্রেডিকেট, ভার্ব, বর্তমান থাকবে, সেটি হচ্ছে মেন ক্লজ। এবং যদি পার্ট অফ এ সেন্টেন্স হয়, কোনো মূল সেন্টেন্সের সঙ্গে যুক্ত থাকে এবং তার হয়তো সাবজেক্ট উজ্জ রয়েছে বা সাবজেক্টকে বুঝতে পারছি না, ঠিক আছে, বা অবজেক্ট কে রিলেটেড রয়েছে, তো সেই ধরনের পার্টকে বলা হবে সাব ক্লজ। এটি জেনারেলি আমি বলে দিই, ঠিক আছে? ওকে, তাহলে চলো এবারে আমরা যেটা বললাম কিভাবে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ করে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয় সেটা আলোচনা করব।
তাহলে প্রথমে আলোচনা করছি যে কিভাবে নাউন ক্লজ তৈরি করতে হয়। তো নাউন ক্লজ অ্যাকচুয়ালি জিনিসটা কি, when a সাব ক্লজ acts as a noun, ঠিক আছে, নাউনের মতো কাজ করবে। অর্থাৎ সাব ক্লজ মানে বুঝতেই পারছো একটা পার্ট অফ এ সেন্টেন্স। যখন একটা সেন্টেন্সের একটা অংশ নাউনের মতো কাজ করবে ইন এ সেন্টেন্স, একটা অন্য বাক্যের মধ্যে, ইজ কল্ড নাউন ক্লজ। ব্যাপারটা নিশ্চয়ই পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, আমি যখন এক্সাম্পল দেবো তখন ঠিক বুঝতে পারবে। দেখো নাউন সাধারণত কি হয়, এ নাউন ক্যান অ্যাক্ট অ্যাজ সাবজেক্ট অর অবজেক্ট। একটা নাউন সেন্টেন্সের মধ্যে হয় সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে অথবা অবজেক্ট হিসাবে কাজ করতে পারে। অর্থাৎ সবসময় সাবজেক্টই হবে এমন কোনো মানে নেই, বা সবসময় অবজেক্ট হবে এমন কোনো মানে নেই। ঠিক আছে, যে কোনো বাক্যের মধ্যে এই দুটো রূপে কাজ করে থাকে নাউন। নাউন সাধারণত একটা ওয়ার্ড জানোই, নেমিং ওয়ার্ড। সেই নেমিং ওয়ার্ডটা একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট বা অবজেক্ট রূপে থাকতে পারে। তাহলে আমরা বলতে পারি যখন একটা সেন্টেন্স, যখন একটা ক্লজ তখন সাবজেক্ট বা অবজেক্ট রূপে কাজ করবে তখন তাকে নাউন ক্লজ বলা হবে। অর্থাৎ আমরা নাউনে কি দেখেছি, একটা ওয়ার্ড থাকে, নাউন ক্লজে কি দেখবো না, একটা পার্ট অফ এ সেন্টেন্স থাকবে, একটা বড় সেন্টেন্স, সেটি সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে কাজ করবে। দেখো উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো এখানে বাক্য রয়েছে, ধরো হিজ হ্যাপিনেস ইজ নোন টু অল। এই বাক্যটিতে এই যে হিজ হ্যাপিনেস কথাটা, এই হিজ হ্যাপিনেস কথাটা কিভাবে কাজ করছে না, নাউন অ্যাজ এ সাবজেক্ট হিসেবে কাজ করছে। এই হিজ হ্যাপিনেস একটি নাউন, এবং এই যে মূল বাক্যটি, এই দেখো এটি নাউন, এবং মূল বাক্যটি এটা ইজ নোন। এই ইজ নোনটা হচ্ছে ভার্ব, এবং টু অলটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই যে গোটা বাক্যটা একটা পূর্ণ বাক্য, হি ইজ হ্যাপিনেস ইজ নোন টু অল, এখানে তিনটি অংশ রয়েছে। ইজ হ্যাপিনেস, যার মধ্যে একটু প্রোনাউনও জড়িত আছে, পজিটিভ প্রোনাউন বলা হয়েছে। তো এই যে নাউন হিসাবে কাজ করছে ইজ হ্যাপিনেস, এখানে একটা ওয়ার্ড। ইজ নোন এটা ভার্ব, এবং টু অল এটি প্যাসিভ ভয়েস আছে, এবং এটিকে বলা হবে কি মেন ক্লজ, বিকজ এখানে সবকিছুই বর্তমান রয়েছে, সাবজেক্ট প্রেডিকেট ভার্ব সবকিছু রয়েছে। তাহলে এই গোটা বাক্যটি একটি মেন ক্লজ, এখানে কোনো পার্ট অফ দ্য সেন্টেন্স নেই। আবার দেখো দ্যাট হি ইজ হ্যাপি ইজ নোন টু অল। এই বাক্যটিতে কি হচ্ছে দেখো, দ্যাট হি ইজ হ্যাপি, এই যে একটা ছোট্ট মতো বাক্য, বাক্যের মতো অংশ, সেটি কিভাবে কাজ করছে, সেটি ক্লজ অ্যাজ এ সাবজেক্ট। এটি দেখো একটা ক্লজ, বুঝতে পারছো। এই যে দ্যাট, এখানে রয়েছে কি সাবজেক্ট রয়েছে, নিজস্ব নিজস্ব ভার্ব রয়েছে, এবং তার প্রেডিকেটও রয়েছে, ঠিক আছে। এবং এই যে দ্যাট দিয়ে একটা লিঙ্কার যুক্ত আছে, একটা প্রি মডিফায়ার বলে এগুলোকে। তো এই যে একটা ছোট্ট সেন্টেন্সের অংশ, এটি কিন্তু এই যে গোটা বাক্যটা ইজ নোন টু অল, আগের বাক্য দেখেছিলাম হিজ হ্যাপিনেস ইজ নোন টু অল, এখানে একটা হিজ হ্যাপিনেস এর বদলে আছে দ্যাট হি ইজ হ্যাপি, একটা বাক্য আছে। তাহলে এই যে দেখো সাবজেক্ট হিসাবে কাজ করছে একটা বাক্য ইজ নোন টু অল, এটি তাহলে ইজ নোন টু অল কি, ইজ নোন টু অল ভার্ব, মূল সেন্টেন্সের ভার্ব, এবং টু অলটা হচ্ছে অবজেক্ট। তাহলে একটা বাক্য রয়েছে বিশাল বড়, এই গোটা বাক্যের মধ্যে আবার একটা ছোট্ট বাক্য রয়েছে, এবং যেটি সাবজেক্ট হিসাবে কাজ করছে। তাহলে সাবজেক্ট হিসাবে কাজ করলে এটিকেই বলে দেওয়া হবে নাউন ক্লজ। তো দ্যাট হি ইজ হ্যাপি ইজ এ পার্ট অফ দ্য মেন ক্লজ। এই যে মেন ক্লজ একটা রয়েছে বিশাল বড়, এই মেন ক্লজের একটি অংশ রয়েছে দ্যাট হি ইজ হ্যাপি, এবং অ্যাক্টিং অ্যাজ এ নাউন, এটি অ্যাক্ট করছে নাউন হিসাবে। তাহলে এইরকম কোন ওয়ার্ডের বদলে যখন একটা বাক্য, সাধারণ ভাষায় বলতে পারি ওয়ার্ডের হিসাবে, ওয়ার্ডের বদলে যখন বাক্য কোন বড় সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট রূপে কাজ করবে তখন তাকে বলা হবে নাউন ক্লজ। ঠিক আছে, চলো চলো এবারে এক্সাম্পল দেখি। সাপোজ আছে হি হ্যাজ কাম উই নো ইট। তাহলে এখানে নাউন ক্লজ দিয়ে আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে। দেখো এখানে লিঙ্কার ওয়ার্ড একটা থাকবেই, হি হ্যাজ কাম উই নো ইট। এই যে দেখো ইটটা কি বোঝাচ্ছে না, উপরের ঘটনাটাকে বোঝাচ্ছে, বুঝতে পারছো। তাহলে এই যে সেকেন্ড বাক্যটা, এইটার সঙ্গে রিলেশনটা একটি প্রোনাউনের দ্বারা বোঝাচ্ছে, উই নো ইট, ঠিক আছে। তাহলে এই যে ইটটার বদলে এটা সেকেন্ড বাক্যটির অবজেক্ট এটা, ঠিক আছে। তাহলে এটি সাবজেক্ট আছে উই, এবং নো ভার্ব, এবং ইটটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে একটা ওয়ার্ডের বদলে আমরা যদি এই বাক্যটিকে ব্যবহার করে ক্লজ বানিয়ে দিতে পারি তাহলে নাউন ক্লজ হয়ে যাবে। দেখো ওটাকে যখন করা হবে উই নো দ্যাট হি হ্যাজ কাম, এখানে দেখো একটা লিঙ্কার লাগবে,
আমি কমপ্লেক্স সেন্টেন্স যখন ডেফিনেশন বলছিলাম তখন বলেছিলাম যে লিঙ্কার দ্বারা যুক্ত থাকে সাব ক্লজ। তাহলে এই যে দ্যাট হি হ্যাজ কাম, প্রথম বাক্যটিকে একটা ক্লজে পরিণত করলাম এবং সেকেন্ড বাক্যটির অবজেক্ট হিসাবে একে তৈরি করা হলো। তাহলে এটি নাউন হিসাবে কাজ করছে এই মূল ক্লজের সঙ্গে। তাহলে এটা মেন ক্লজের একটি ছোট্ট অংশ হিসাবে কাজ করছে। তাহলে এটি হচ্ছে নাউন ক্লজ এবং নাউনের মতো কাজ করছে, তাই এটিকে বলা হচ্ছে নাউন ক্লজ। এইভাবে আমরা নাউন ক্লজ ইউজ করতে পারি। আবার দেখো হি ডিড ইট, আই ডু নট নো হাউ। তাহলে এই যে দেখো এখানে লিঙ্কার রয়েছে হাউ, মানে কেমন করে, যে হি ডিড ইট, তাহলে কেমন করে এখানে লিঙ্কারটা অলরেডি দিয়ে দিয়েছে যে হাউ দিয়ে ইউজ করতে হবে। অনেক সময় দেওয়া নাও থাকতে পারে, কিন্তু দেখো মনে হচ্ছে যে এটার সঙ্গে লিঙ্ক রয়েছে যে আমরা জানি না কেমন করে, তাহলে কেমন করে হি ডিড ইট। ঠিক আছে, তাহলে এই অংশটিকে এই যে হাউ, এইটা অবজেক্ট আছে একটি ওয়ার্ড, এই ওয়ার্ডের বদলে আমরা এই গোটা বাক্যটিকে এই গোটা ক্লজ বানিয়ে অবজেক্ট বানিয়ে দেবো, তাহলে হয়ে যাবে নাউন ক্লজ। দেখো আই ডু নট নো হাউ হি ডিড ইট, দেখো আই সাবজেক্ট, ডু নট নো ভার্ব আছে মেন ক্লজের, এবং এই যে হাউ ডিড ইট এটি একটি ওয়ার্ডের বদলে একটি ক্লজ, হাউ হি ডিড ইট, হাউটা হচ্ছে লিঙ্কার এবং হি ডিড ইট একটা ক্লজ, এটিকে অবজেক্ট বানিয়ে দেওয়া হয়েছে এবং এটি হচ্ছে নাউন ক্লজ হিসাবে কাজ করছে। তাহলে এইভাবে আমরা জয়েনিংটা করতে পারি। আবার দেখো দিস ইজ ডান, দিস ক্যান নট বি আনডান। তাহলে এখানে দেখো লিঙ্কার রয়েছে, এখানে দু ক্ষেত্রে দিস, মানে যেটা করা হয়েছে দিস ক্যান নট বি আনডান। এই যে দিস মানে কি, এই গোটা উপরের বাক্যটা, দিস ইজ ডান যেটা ডান করা হয়ে গেছে, এইটা ক্যান নট বি আনডান, সেটাকে আর আনডান করা যাবে না। তাহলে আমরা এই যে দিস সাবজেক্টের বদলে আমরা প্রথম বাক্যটাকে ব্যবহার করতে পারি যেখানে লিঙ্ক করছে। তাহলে এটি ক্ষেত্রে নাউন কি হবে, হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান। ওকে, তাহলে এই যে দেখো হোয়াট ইজ ডান, এই যে ছোট ক্লজটা এখানে দিসের বদলে ব্যবহার হয়েছে, এখানে যেটা সাবজেক্ট ছিল, তাহলে এখানে একটা সাবজেক্ট এবং ক্যান নট বি সেটি হচ্ছে ভার্ব এবং আনডান হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল মেন ক্লজের, এবং সাবজেক্টটা কি, এটা একটা ক্লজ। তাহলে এটি হচ্ছে নাউন ক্লজের উদাহরণ। তাহলে এইভাবে নাউন ক্লজ ইউজ করে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিং করতে পারি। কমপ্লেক্স সেন্টেন্স মানেই হচ্ছে মেন ক্লজের সঙ্গে সাব ক্লজ থাকবে। তাহলে এখানে দেখো মেন ক্লজ ছিল এবং তার সঙ্গে একটা ছোট্ট সাব ক্লজ নাউন ক্লজ এটি যুক্ত আছে। তাহলে এইভাবে নাউন ক্লজ তৈরি করা হয়ে থাকে। মাথায় রাখতে হবে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে এগুলোকে তৈরি করতে হবে, তবেই সেটি নাউন ক্লজ হবে। চলো আমরা নেক্সট অংশে চলে যাই। এখানে দেখো তার আগে লিঙ্কার গুলো বলতে, লিঙ্কার সাধারণত নাউন ক্লজে দ্যাট ইউজ হতে পারে, হোয়াট হতে পারে, হাউ হতে পারে, হোয়াই হতে পারে। ঠিক আছে, দিস আর দ্য মেন লিঙ্কার্স অফ নাউন ক্লজেস। ঠিক আছে, চলো নেক্সট অংশ অ্যাডজেক্টিভ ক্লজ আমরা জানবো আজকে অ্যাডজেক্টিভ ক্লজ সম্বন্ধে। অ্যাডজেক্টিভ ক্লজ কি না, যখন কোনো সাব ক্লজ অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ জানো বিশেষণ, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ক্লজ, যেরকম নাউন হিসাবে কাজ করছিল নাউন ক্লজ, সেরকম অ্যাডজেক্টিভ কোনো অ্যাডজেক্টিভ যদি কোনো বাক্য কাজ করে অ্যাডজেক্টিভের মতো, তাহলে সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ কি করে না, অ্যাডজেক্টিভ মডিফাইজ অর ডেপিক্টস দ্য কোয়ালিটি, কোয়ান্টিটি অর স্টেট অফ এ নাউন ইন এ সেন্টেন্স। কোনো মূল বাক্যের নাউনের কোয়ালিটি, কোয়ান্টিটি, স্টেট, তার অবস্থা ইত্যাদি বোঝায় একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ছোট্ট একটা ওয়ার্ড, ঠিক আছে, সেটি কিন্তু নাউনের সঙ্গে রিলেটেড থাকে, নাউনকে বর্ণনা করে, নাউনের দোষ গুণ অবস্থা বর্ণনা করে, মডিফাই করে। তাহলে যখন ওয়ার্ডের বদলে যখন একটা ক্লজ এই যে নাউনের দোষ গুণ অবস্থা বর্ণনা করবে, একটা সেন্টেন্স ছোট্ট সাব ক্লজ, তখন তাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ when a clause does that act it becomes an adjective clause। যখন এই কাজটি অ্যাডজেক্টিভের এই কাজটি একটা ক্লজ করবে তখন তাকে বলে দেওয়া হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এর একটা অপর নামও রয়েছে, ইট ইজ অলসো কল্ড রিলেটিভ ক্লজ। একে রিলেটিভ ক্লজও বলা হয় কারণ নাউনের সঙ্গে রিলেশন থাকে, অর্থাৎ নাউনের সঙ্গে নাউনকে রিলেট করে বলেই একে রিলেটিভ ক্লজ বলা হয়। তো চলো দেখি এখানে এক্সপ্লেন করে দিই কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করা হয়ে থাকে। দেখো এখানে রয়েছে হি ইজ দ্য ফার্স্ট বয়,
এখানে দেখো একটা অ্যাডজেক্টিভ রয়েছে ফার্স্ট, এবং যেটি এই যে বয়, এই যে বয়টার দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, তার অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ তাকে ডিনোট করছে। সে কেমন ছেলে না ফার্স্ট। ঠিক আছে, তাহলে এটি একটি অ্যাডজেক্টিভ এবং এটি একটি ওয়ার্ড। তাহলে এখানে এই যে ফার্স্ট ওয়ার্ড ইজ অ্যাক্টিং অ্যাজ এন অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে ফার্স্টটা। আবার যদি দ্বিতীয় বাক্য দেখি, দেখো হি ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট, এই বাক্যটিতে কি দেখতে পাবো না হু স্টুড ফার্স্ট, এটি একটি বাক্য, একটি ক্লজ, সেটি অ্যাক্টিং অ্যাজ এন অ্যাডজেক্টিভ। কি করে হচ্ছে না যে হু স্টুড ফার্স্ট, এই যে হুটা কাকে বোঝাচ্ছে, বয়টাকে বোঝাচ্ছে, অর্থাৎ এই বয় নাউনটাকে তার স্টেট বোঝাচ্ছে। ঠিক আছে, এবং তার সঙ্গে একটা লিঙ্কার বসাচ্ছে, রিলেটিভ লিঙ্কার। তো লিঙ্কার গুলো কি কি আমি একটু পরে বলছি। তো এইরকম রিলেটিং যখন ক্লজ থাকবে তখন তাকে বলতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তাহলে দেখো আগেরটাই ছিল ফার্স্ট বয়, একটি ওয়ার্ড ছিল, কিন্তু ওই জিনিসটাই বলা হচ্ছে যে হু স্টুড ফার্স্ট, এখানে ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে। তাহলে একটি ক্লজ যখন এই অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন তাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এই লিঙ্কার গুলো কি কি হতে পারে, হু হতে পারে, হুম, হুজ, হুইচ, দ্যাট। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের লিঙ্কার। কিন্তু লিঙ্কার বসাবার সময় একটা কথা মাথায় রাখতে হবে, যে লিঙ্কারটি সবসময় ইমিডিয়েটলি আফটার দ্য রিলেটিভ ওয়ার্ড, অর্থাৎ যাকে বোঝানো হচ্ছে তার পাশেই বসবে। ঠিক আছে, কোন একটি বাক্যের মধ্যে যার সম্বন্ধে এই ক্লজটি ডেসক্রাইব করছে বা তার অবস্থা বোঝাচ্ছে, তার পাশেই কিন্তু এই লিঙ্কারটি বসাতে হবে। দেখো এখানে হি ইজ দ্য বয়, বয়ের পাশেই কিন্তু হুটি বসেছে। এই লিঙ্কার হু যাকে বলা হচ্ছে তার পাশেই বসেছে, অর্থাৎ সে যেখানেই বাক্যের যেখানেই থাকুক না কেন ঠিক তার পাশেই বসাতে হবে। এইটি মাথায় রাখতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ বসানোর সঙ্গে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। চলো এবারে নেক্সটে আমরা দেখে নিই কিছু উদাহরণ কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করা হয়। দেখো এখানে রয়েছে দিস ইজ এ পেন, ইট ইজ লাইং অন দ্য টেবল। এখন লক্ষ্য করো দ্বিতীয় বাক্যে একটা রিলেটিভ ওয়ার্ড বা রিলেটিভ ওয়ার্ড একটা খুঁজতে হবে, যে প্রথম বাক্যের সঙ্গে রিলেশনটা কোন জায়গায় রয়েছে। দেখো দিস ইজ এ পেন, এটি একটি পেন, ইট ইজ লাইং অন দ্য টেবল। এই দ্বিতীয় বাক্যটিতে দেখো ইটটা কি বোঝাচ্ছে, যেটি এটি পড়ে রয়েছে টেবিলে। তাহলে এটি বলতে ওই যে পেনটির কথা বলা হয়েছে। তাহলে দ্বিতীয় বাক্য পেন রয়েছে কিন্তু পেনের বদলে প্রোনাউন ইউজ হয়েছে। তাহলে বুঝতে পারছে লিঙ্কিং জায়গাটা কোন জায়গাটা, এই যে ইট। তাহলে বুঝতে পারছে পেন, দু ক্ষেত্রে পেন হচ্ছে কমন, এখানে পেনের বদলে ইট রয়েছে। তাহলে যেখানে কমন রয়েছে সেই অংশটি হচ্ছে রিলেটিভ প্লেস, এবং সেই জায়গাটিতে লিঙ্কার ব্যবহার করে তোমাকে অ্যাডজেক্টিভ ক্লজ বানিয়ে দিতে হবে। তাহলে যেটি পড়ে রয়েছে, তাহলে ওর অবস্থা বোঝাচ্ছে পড়ে থাকা অবস্থা। তাহলে এই যে ইট ইজ লাইং অন দ্য টেবল, এইটিকে ক্লজ বানিয়ে দিতে হবে অ্যাডজেক্টিভ, এবং তার সঙ্গে লিঙ্কার গুলো বলেছি, যদি বস্তু থাকে তাহলে দ্যাট বা হুইচ হয়, এটা মাথায় রাখবে। তাহলে এটি যখন করা হবে দিস ইজ এ পেন হুইচ ইজ লাইং অন দ্য টেবল, দেখো ইমিডিয়েটলি আফটার দ্য নাউন, পেনটাকে বোঝানো হয়েছে যেটি, এই যে ইটের বদলে হুইচ ব্যবহার হয়েছে, এবং ইজ লাইং অন দ্য টেবল, এই যে একটা ক্লজ হুইচ ইজ লাইং অন দ্য টেবল, দিস ইজ সাব ক্লজ মেন ক্লজের। তাই এটি হবে একটি কমপ্লেক্স সেন্টেন্স। এইভাবে অ্যাডজেক্টিভ করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করতে পারি। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজের তফাৎটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজে কি থাকবে না, যাকে বোঝানো হবে তার রিলেটেড নাউনটা থাকবে, তার আগে অবশ্যই থাকবে, ভার্বের পরেই কিন্তু হুইচ বসবে না, এখানে যাকে রিলেট করা হচ্ছে তার পাশেই সাব ক্লজটা থাকে। এটা বুঝতে সুবিধা। দেখো আরেকটা দেখাচ্ছি, হিয়ার কাম সুমিতা, হার ফাদার ইজ এ ফার্মার। এখানে রিলেটিভ জায়গাটা কোন জায়গায়, দেখো সুমিতার সঙ্গে হার ফাদার, এই যে হার, সুমিতার বদলে হার রয়েছে, তাহলে এই জায়গাটা হচ্ছে রিলেটিভ প্লেস। তাহলে এই জায়গাটিতে আমাদেরকে সুমিতার বদলে একটা লিঙ্কার ব্যবহার করে সাব ক্লজ করতে হবে। তাহলে এটাকে কিভাবে করতে হবে, দেখো হেয়ার কাম সুমিতা হুজ ফাদার ইজ এ ফার্মার। তো ব্যক্তিবাচক লিঙ্কার, বস্তুবাচক লিঙ্কার, এগুলোকে তোমাকে জানতে হবে যে হুজ এগুলো হচ্ছে ব্যক্তিবাচক, দ্যাট হুইচ এগুলো বস্তুবাচক। ঠিক আছে, প্লেস হলে হোয়ার হবে। তো এরকম কিছু লিঙ্কার রয়েছে। তো
ব্যক্তির ক্ষেত্রে হু, হুজ, হুম ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। এখানে সুমিতা, এখানে হার বলা হয়েছে তাই হুজ হবে, যার, যার ফাদার হচ্ছে ফার্মার। তাহলে এখানে দেখো সুমিতার পাশেই লিঙ্কারটা বসানো হয়েছে এবং ফাদার ইজ ফার্মার এই যে সাব ক্লজটিকে ওই লিঙ্কার দিয়ে যুক্ত করা হয়েছে এটা মেইন ক্লজের সঙ্গে, হেয়ার কামস সুমিতা। তাহলে এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। আবার দেখো দ্য পিপল হ্যাভ এ পুয়ার হেলথ, দে লিভ ইন এ বিগ সিটিজ। এখানে দেখো লিঙ্কিং জায়গাটা কোথায়, দ্য পিপল, দু ক্ষেত্রে দ্য পিপল আছে, দে লিভ, কারা লিভ না দ্য পিপল আর লিভ। এখানে যদি তুমি ইমিডিয়েটলি আফটার না বসিয়ে তুমি যদি করে দাও দ্য পিপলের বদলে হুইচ বা হু বসিয়ে দাও, তাহলে দেখো এরকম হতে পারে, অনেকে এরকম করতে পারে, দ্য পিপল হ্যাভ এ পুয়ার হেলথ হু লিভ ইন বিগ সিটিজ। তুমি ভাবছো যে দু ক্ষেত্রে লিঙ্কার আছে, দে এর বদলে হু বসিয়ে দিলে হয়ে যাবে, কিন্তু এটি রং হয়ে গেল, বিকজ আমি বলেছি যাকে রিলেট করা হচ্ছে তার ঠিক তার পাশেই বসাতে হবে। এখানে হেলথ কে রিলেট করা হচ্ছে না, এই হেলথের বদলে হু, এখানে হেলথ কে ডেসক্রাইব করা হয়ে যাচ্ছে, হু লিভ ইন বিগ সিটিজ, তাহলে হেলথ কি লিভ ইন বিগ সিটিজ হয়ে যাবে না। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে পিপলরা বিগ সিটিজে বাস করে, তাহলে এই ক্ষেত্রে জয়নিংটা কি হবে, দ্য পিপল হু লিভ ইন বিগ সিটিজ। সুতরাং যাকে রিলেট করা হচ্ছে অর্থাৎ সাব ক্লজটা হবে এই যে মাঝখানে, তাহলে ইমিডিয়েটলি আফটার নাউন বসিয়ে দিলেই, ক্লজটা বসিয়ে দিলেই আমার জয়নিংটা হয়ে যাবে। এগুলো মিনিমাল রং হয়ে থাকে, তাই এগুলো লক্ষ্য করবে যে মাথায় রাখবে সবসময় যে নাউনটাকে ডেসক্রাইব করা হচ্ছে তার ঠিক পাশেই ক্লজটা যেন বসানো হয়, লিঙ্কারটা যেন বসানো হয়, তাহলে রাইট হবে। এটি কিন্তু রং হয়ে গেল, ঠিক আছে। ওকে, চলো এবারে নেক্সট যে ক্লজটা ইউজ করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করতে পারি সেটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই অ্যাডভার্বিয়াল ক্লজ সম্বন্ধে জানবো। এগুলো অ্যাডজেক্টিভ ক্লজের মতো যদি একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বের মতো কাজ করে তাহলে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হয়, যদি কোনো সাব ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করে। তো অ্যাডভার্ব কি কাজ করে না, অ্যাডভার্ব মডিফাইজ অর ডিপিক্টস দ্য কোয়ালিটি, কোয়ান্টিটি অর স্টেট অফ এ ভার্ব অর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সঙ্গে তফাৎটা কি, অ্যাডজেক্টিভ একটা নাউনকে মডিফাই করে, কিন্তু অ্যাডভার্ব কি করে, ভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, তার দোষগুণ অবস্থা। অর্থাৎ অ্যাডজেক্টিভেরও ওর যে ইন্টেন্স, ঠিক আছে, কোয়ান্টিটি, কোয়ালিটি বা তার যে ম্যানার, হাবভাব, রিলেশন ইত্যাদি ডেসক্রাইব করতে পারে, বা ভার্বের ব্যাপারগুলো, কারণগুলো, রেজাল্ট, কন্ডিশন ইত্যাদি ডেসক্রাইব করতে পারে। সুতরাং অ্যাডভার্বের কাজটা একটু জটিল, তাই এর অনেকগুলো কাইন্ডসও আছে, ঠিক আছে, একটু পরে বলছি। তো যখন এই ক্লজ এই কাজটি করে থাকবে, যখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মতো কাজটি করে থাকবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা ভার্বকে মডিফাই করে থাকবে কোনো একটা বাক্য, ছোট ক্লজ, তখন এটিকে বলা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এই অ্যাডভার্বিয়াল ক্লজ ডিফারেন্ট টাইপস আছে, সেভারাল টাইপস অফ অ্যাডভার্বিয়াল ক্লজ সম্বন্ধে একটু বলে দিই। এগুলো মনে থাকলে ভালোই, না মনে থাকলেও কোনো ব্যাপার নেই, তোমার কমপ্লেক্স সেন্টেন্স জয়েনিং করতে কোনো অসুবিধা হবে না। তুমি তাহলে জেনে রাখো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস হতে পারে যদি জায়গাকে বোঝানো হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস হতে পারে উদ্দেশ্য, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন হতে পারে কোনো শর্ত, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট হতে পারে বৈপরীত্য থাকতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন হতে পারে কারণ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট হতে পারে, অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন হতে পারে। তাহলে এতগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে এবং তার অনেকগুলো টাইপস রয়েছে। তো কেন বললাম এই টাইপস গুলো, বিকজ প্রত্যেক টাইপের ক্ষেত্রে লিঙ্কার গুলো একটু আলাদা। লিঙ্কার গুলো কি কি বলে দিয়েছে দেখো। টাইম হলে সাধারণত লিঙ্কার ইউজ করতে হবে এগুলো, when, whenever, as soon as, after, while, since, before, till, until, সব ক্ষেত্রে দেখো টাইমের ব্যাপারটা রয়েছে, পর্যন্ত, ঠিক আছে, যখন, আফটার পরে, আগে, এগুলো হচ্ছে টাইমের লিঙ্কার। তাহলে লিঙ্কার থেকেই মোটামুটি আন্দাজ করতে পারবে। প্লেসের ক্ষেত্রে কি, ওয়ার, হোয়ারএভার, ওয়েন্স, ঠিক আছে, এগুলো হচ্ছে প্লেসের ক্ষেত্রে। ম্যানারের ক্ষেত্রে কি হতে পারে, অ্যাজ, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলো হচ্ছে ম্যানার। পারপাস উদ্দেশ্য হলে দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, ঠিক আছে। কন্ডিশন ইফ, যদি হয়, ওয়েদার একই মানে যদি, প্রোভাইডেড, ইন কেস, আনলেস। কন্ট্রাস্ট হলে
দো, অলদো, ইভেন, ইফ, রিজন হলে কারণ বোঝালে অ্যাজ, বিকজ, সিন্স, রেজাল্ট হলে দ্যাট, সো দ্যাট, সাচ দ্যাট, কম্পারিজন হলে অ্যাজ, আচ্ছা অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যাজ যে অ্যাডজেক্টিভটা থাকবে, এবার নো, ডট ডট অ্যাস, তারপর দেন, এগুলো হচ্ছে মানে এই যে ডিগ্রি চেঞ্জের সেগুলোও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিং। তাহলে এই গেল লিঙ্কার্স, এগুলো মাথায় রাখবে। টাইপস গুলো না মনে থাকলেও লিঙ্কার্স গুলো কিন্তু মনে রাখবে যে অ্যাডভার্বিয়াল ক্লজে কি কি লিঙ্কার ইউজ হয়। এখন বোঝায় দেখো, এখানে সাপোজ আছে ইউ স্টে হেয়ার, দেখো এখানে হেয়ার এই যে শব্দটি অ্যাডভার্ব, ঠিক আছে, হেয়ারটি কাজ করছে, ওয়ার্ড ইজ অ্যাক্টিং অ্যাজ এন অ্যাডভার্ব বিকজ এই যে ভার্বটিকে মডিফাই করছে, এটা অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে। স্টে কোথায় করতে হবে না হেয়ার, ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে। আবার দেখো স্টে হোয়ার ইউ আর, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, এটি ভার্ব, ভার্ব থেকে কোথায়, অ্যাডভার্ব অফ হোয়ার ইউ আর, যেখানে আছো। তাহলে এখানে হোয়ার ইউ আর এই যে ক্লজ, এটি কাজ করছে অ্যাক্টিং অ্যাজ এন অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে। দুটোর মধ্যে ডিফারেন্স কি, এটি একটি ওয়ার্ড, এটি একটি ক্লজ। তাহলে এইরকম যখন অ্যাডভার্ব হিসাবে একটি ক্লজ কাজ করবে তখন তাকে বলা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। চলো তাহলে কিছু জয়নিং দেখিয়ে দিই তোমাদের। স্কুল ইজ ওভার, হি লাইকস টু প্লে, তাহলে স্কুল শেষ হয়ে গেছে, সে খেলতে পছন্দ করে। তাহলে এটি একটা সময়ের ব্যাপার বোঝাচ্ছে, তাহলে সময়ের ক্ষেত্রে ইউজ হয় হোয়েন, তাহলে হোয়েন দ্য স্কুল ইজ ওভার হি লাইকস টু প্লে, এটা কমা দিতে হবে। তাহলে যখন স্কুল ওভার হি লাইকস টু প্লে, তাহলে সময় বোঝালে সময়ের ইউজ করবে, হোয়েনটা সবসময় শুরুতে বসাবে, তাহলে হয়ে যাবে। আবার দেখো হি ইজ রিচ হি ডিড নট হেল্প মি, বাক্যটির মানে কি বোঝাচ্ছে, সে ধনী সে আমাকে হেল্প করেনি, তাহলে একটা বৈপরীত্য ব্যাপার রয়েছে, কন্ট্রাস্ট রয়েছে, সে ধনী সত্ত্বেও সে আমাকে হেল্প করেনি, তাহলে যদিও সে ধনী সে আমাকে হেল্প করেনি, তাহলে দো ইউজ করতে পারি, দো হি ইজ রিচ হি ডিড নট হেল্প মি, তাহলে দো দিয়ে ইউজ করা হয়েছে। আবার দেখো আই ক্যান নট কম্পিট উইথ ইউ ইউ আর স্ট্রং, আমি তোমার সঙ্গে কম্পিট করতে পারবো না, তুমি স্ট্রং, তাহলে এখানে একটা কারণ রয়েছে বা একটা কন্ডিশন রয়েছে, তাহলে কন্ডিশন বা কারণ বোঝা যায়, তাহলে অ্যাজ ইউজ হয় বা বিকজ ইউজ হয়। তাহলে দু ক্ষেত্রে যদি অ্যাজ দিয়ে ইউজ করি তাহলে কি হবে, অ্যাজ ইউ আর স্ট্রং আই ক্যান নট কম্পিট উইথ ইউ, তখন একটু আগে পিছিয়ে করতে হবে, যেহেতু যে অংশটাকে বোঝানো হচ্ছে যেহেতু তুমি স্ট্রং তাই আমি কম্পিট করতে পারবো না, যে যে কাজটি আগে বোঝাচ্ছে সেটিকে অ্যাজ এর সঙ্গে বসাতে হবে। আর যদি বিকজ ইউজ করতে হয় তখন কিন্তু পরে বোঝাতে হবে, কারণটা পরে বলতে হয়, আমি তোমার সঙ্গে কম্পিট করতে পারবো না কারণ ইউ আর স্ট্রং, ঠিক আছে, বিকজ ইউ আর স্ট্রং, তখন কিন্তু অ্যাজ ইউ আর স্ট্রংটা প্রথমে দিলে হবে না, তাহলে মানে বুঝে ঠিক জায়গায় অ্যাজ এবং বিকজ ইউজ করতে হবে। অ্যাজটা যদি কারণ আগে বোঝায় তখন অ্যাজটা সেন্টেন্সটা আগে লিখতে হবে। তাহলে এইভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করে আমরা জয়েনিং করতে পারি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে বন্ধুরা আশা করি তোমাদের আর অসুবিধা হবে না কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিং করতে। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অল। সবথেকে মাথায় রাখবে অ্যাডভার্বিয়াল ক্লজের যতই টাইপস থাকুক তোমার মাথায় রাখবে যে লিঙ্কার গুলো কি কি, অর্থাৎ নাউন ক্লজের লিঙ্কার গুলো মনে রাখবে, অ্যাডজেক্টিভ ক্লজের লিঙ্কার মাথায় রাখবে এবং অ্যাডভার্বিয়াল ক্লজের লিঙ্কার মাথায় রাখবে। তাদের কাইন্ড জেনার যদি মনে রাখতে পারো ভালোই, কিন্তু মনে না থাকলেও তোমার লিঙ্কার গুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, তাহলে তোমরা কমপ্লেক্স সেন্টেন্সের বিভিন্ন ক্লজের জয়েনিং গুলো করতে পারবে। চলো আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো শেষের যে জয়েনিং টু কম্পাউন্ড সেন্টেন্স, কিভাবে যে কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং করতে হয়। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, এবং যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। অনেক অনেক ধন্যবাদ।